কথা শেষ করে নিমেষের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল সেই রহস্যময় মেয়েটি। বিধাতার কি নিদারুণ অভিশাপ! এমন মিষ্টি গলা যার, দুর্ঘটনায় আজ তার মুখ অগ্নিদগ্ধ, বিভৎস। যাই হোক, যথা নিয়মে সম্পন্ন হলো দুই বিদেহীর পারলৌকিক ক্রিয়াকর্ম। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন প্রেত শিলায় পিণ্ডদান। নাটক নির্দেশনা দেবাশিস পাল। চরিত্রায়নে স্বাগতা পাল, সঞ্চয়িতা নাগ, জীবেশ ভট্টাচার্য এবং দেবাশিস পাল। শুনছেন প্রেত শিলায় পিণ্ডদান। কি গো, তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। তখন থেকে চুপ করে বসে আছো ব্যালকনির বেতের চেয়ারে। আজ তোমার কোনো অ্যাসাইনমেন্ট নেই? বেরোবে না? বিকেলে একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল বইমেলার আগে গিল্ডের সভাপতির। মেসেজ করে জানিয়ে দিলাম সাক্ষাৎকারটা কাল সকালে নেব, আর শিল্পী সমরেশ সেনের আর্ট এক্সিবিশনটাও কভার করব কাল বিকেলে। আসলে আজ ঠিক কোনো কিছুতেই আমি কনসেন্ট্রেট করতে পারছি না, জানো। আজ তো প্রমার মৃত্যুদিন। তুমি ওর ছবিতে মালা দিয়ে বসিয়ে রেখেছ সেন্টার টেবিলে। এত জীবন্ত ছবিটা, আবার ওর দিকে তাকালেই বারবার মনে হচ্ছে ও যেন পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। ওর সেই মরণোত্তর করুণ কথাগুলো এখনো কেমন ধাক্কা দেয় আমার বুকের মধ্যে। বেঁচে থাকতে দেখো আমি কি চিনতাম না, জানতাম না, আর এক অলিক সাক্ষাতের মায়ায় সে কেমন করে বেঁধে ফেললো আমাকে, বেঁধে ফেললো তার পরিবারের সঙ্গে অচ্ছেদ্য আত্মীয়তার বন্ধনে। সত্যি তাই, এমনও হয়, হওয়া সম্ভব। রিমা, আমাদের এই পারিবারিক গণ্ডির বাইরে যেন একটা মানুষকে আমি বলতে পারিনি সেই আশ্চর্য অভিজ্ঞতার কথা। জানি কেউ বিশ্বাসই করবে না, আর অবিশ্বাস সে তো অসম্মান প্রমাণ অপার্থিব অস্তিত্বের। তো কি জানো তো, পেশায় যেহেতু আমি আদ্যান্ত রিপোর্টার, তাই আজ ভীষণ মনে হচ্ছে মাত্র 6 মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার সমস্ত সতেজ স্মৃতিকে আমি লিপিবদ্ধ করে রাখি আমার ডায়েরির পাতায়। সময়ের প্রবাহ যাতে বিস্মরণের আস্তরণ না ফেলতে পারে আমার মনে। তুমি তো এখন কিচেনে যাবে ওর সমস্ত প্রিয় পদ রান্না করতে। রিমা, আমি ততক্ষণে নিরালায় বসে লিখে ফেলি সেই অলৌকিকের ইতিবৃত্ত। বেশ, তুমি যাতে স্বস্তি পাও। আমি রুদ্রনীল রায়। বিগত 5 বছর আগে জার্নালিজমে মাস্টার্স করে শুরু করেছিলাম আমার পেশাগত জীবন। প্রথমে কাগজ ও কাগজে ফ্রিল্যান্স সাংবাদিকতা করার পর অবশেষে পার্মানেন্ট স্টাফ রিপোর্টারের চাকরিতে জয়েন করলাম দৈনিক সংবাদপত্র নিত্যদিনে। এই পছন্দের কাজের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমার ফটোগ্রাফির নেশাও কিছুটা পরিণতি পেল। প্রেস ফটোগ্রাফার না হয়েও সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের নিকন Z50 দিয়ে ইচ্ছে মতো ছবি তুলতাম, যার বেশ কিছু ছাপাও হতো এবং এখনো হয়
নিত্যদিনের পাতায়, আর এর জন্য অতিরিক্ত পারিশ্রমিকও জুটে যায় কপালে। এবারে মূল প্রসঙ্গে আসি। পরিবারে আমরা মানুষ ছিলাম 3 জন, আমি, মা আর আমার বিধবা বৃদ্ধা বড় পিসি। অকালে স্বামী বিয়োগের পর দীর্ঘকাল ধরেই পতিগৃহ পরিত্যাগ করে পিসি এই বাড়ির বাসিন্দা। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে প্রায় গৃহবন্দী হয়ে পড়েছিলেন, ঘর আর বাথরুমেই যেটুকু সামান্য চলাফেরা। এর মাঝে 8 মাস আগে ঘটে গেল একটা শোচনীয় অঘটন। মাঝ রাতে কাউকে না ডেকে বাথরুমে যেতে গিয়ে চৌকাঠে হোঁচট খেয়ে সজোরে পড়ে গেলেন বড় পিসি। মাথার পেছনে প্রচন্ড আঘাত, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, নার্সিংহোম, কিন্তু বাঁচানো গেল না শেষ পর্যন্ত। ইন্টারনাল হেমারেজ হয়ে কোমায় পৌঁছে গিয়ে মারা গেলেন 3 দিনের মধ্যে। বাগবাজারে 3 পুরুষের সাবেকি বাড়ি আমাদের। পারলৌকিক কাজের বিধান নিতে ডাকা হলো মহাকালী মন্দিরের প্রধান পুরোহিত প্রাজ্ঞ পরমানন্দ বাচস্পতিকে। সব শুনে তিনি বললেন, 3 দিনে কাজ হবে বাবা রুদ্রনীল। আঘাতজনিত কারণে অপমৃত্যু, তাই এর পদ্ধতিও কিছু ভিন্ন। শুধু তাই নয়, মৃত্যু লগ্ন অনুসারে উনি ত্রিপুষ্কর দোষ প্রাপ্ত হয়েছেন। তাই শ্রাদ্ধানুষ্ঠানের পর অবিলম্বে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হবে। যেহেতু স্বাভাবিক জীবনাবসান নয়, তাই বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড নিবেদনের পর তোমাকে যেতে হবে প্রেতশিলায় পিণ্ড দিতে। তবেই মুক্তি প্রাপ্ত হবে অতৃপ্ত শরীরী। অন্যথায় পদে পদে অমঙ্গল ঘটতে পারে। তোমাদের সর্বদাই রোগ ব্যাধি অশান্তির উপক্রম হবে। কোনো গাছ পর্যন্ত সজীব থাকবে না এই গৃহে। অতি প্রাকৃত উপদ্রব ঘটাও স্বাভাবিক নয়। তোমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন, তার শরীর স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। বাবা, এই বিক্ষুব্ধ আত্মা না বড় সাংঘাতিক। তার প্রবল অশুভ শক্তিতে অনেক ঘটনাই ঘটতে পারে। কিন্তু পুরোহিত জ্যাঠা, উনি তো বৃদ্ধ অশক্ত মানুষ, ওর আত্মার প্রকোপে। এ তো ওর বাজনের মতো কথা বললে বাবা রুদ্রনীল। জীর্ণ হয়, বৃদ্ধ হয়, রক্ত মাংসের কায়া। আত্মা তো অজর, অমর। তার জোড়া নেই, পার্থক্য নেই, বিনাশ নেই। তুমি অকারণে কারক্ষেপ করো না বাবা। নিয়ম ভঙ্গ সম্পন্ন হলেই মাতৃ অনুমতি নিয়ে যাত্রা করো গয়ার উদ্দেশ্যে। প্রাজ্ঞ পণ্ডিতের শাস্ত্রীয় নির্দেশকে আমি পারলাম না অমান্য করতে, তাই সংবাদপত্রের অফিসে 7 দিন ছুটি নিয়ে চলে বসলাম ট্রেনে। রাত 8টার হাওড়া গয়া এক্সপ্রেস। পরদিন সকাল 11টায় পৌঁছে গেলাম আমার গন্তব্যে। হিন্দু এবং বৌদ্ধদের কাছে অতি পবিত্র স্থান এই গয়া। ফল্গু নদীর তীরে অবস্থিত এই শহর 3টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত। প্রথমে বিষ্ণু পদ মন্দিরে ভগবান বিষ্ণুর স্থাপিত পদচিহ্নে অর্পণ করতে হবে পিণ্ড। তারপর আমি যাত্রা করব প্রেতশিলা পাহাড়ের অভিমুখে। গয়া শহর থেকে 8 কিলোমিটার দূরত্বে এই প্রেতশিলা পাহাড়। পাশেই রামকুণ্ড জলাধার, যম মন্দির, আর তারপর 600 সিঁড়ি ওপরে উঠে অভীষ্ট প্রেতশিলা। প্রথমেই হোটেলে উঠে লাগেজ রেখে স্নান, মধ্যাহ্নভোজন এবং ঘণ্টা 2 দিবানিদ্রা।
ঘুমিয়ে উঠে বেশ ফ্রেশ লাগছিল। রাতভর ট্রেন জার্নির অবসাদ সম্পূর্ণ মুছে গেছে। তৃপ্তি ভরে গরম মালাই চায়ের সঙ্গে লিট্টি চোখা আর সমোসা খেয়ে ক্যামেরা কাঁধে নিয়ে পথে বেরোলাম। আজ তো ইতিউতি ঘুরে বেড়ানো, ইচ্ছে মতো ছবি তোলা, আর তারপর কাল সকালে নির্ধারিত পারলৌকিক কর্মপালন। পাহাড়ি অঞ্চলে রাতের নির্জনতা নামে বড় তাড়াতাড়ি। রাত 8টার পর থেকেই পথ দ্রুত জনবিরল হতে শুরু করলো। সামান্য যা কিছু দোকানপাট সবেরই ঝাঁপ বন্ধ করা শুরু হয়ে গেছে। এবার অগত্যা আমাকেও হোটেলে ফিরতে হবে। রাস্তাঘাটও কেমন যেন অচেনা, আলো আঁধারি। এমন সময় ভাবনার আবেশ ভঙ্গ করে শুনতে পেলাম এক মিঠে সুরেলা নারী কণ্ঠ। আপনি বাঙালি? হ্যাঁ, অবশ্যই, সর্বাংশে। আমি রুদ্রনীল রায়। আজই সবে বিহারের মাটিতে পা রেখেছি। কেন, কিছু বলবেন? সে অচেনা নারী কিছুটা ইতস্তত করে অবশেষে দ্বিধাজড়িত স্বরে বলল, মানে বাঙালিরা মূলত যে উদ্দেশ্যে গয়ায় আসে, আপনিও কি তাই? হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রয়াত প্রিয়জনের পিণ্ডদানের অভিপ্রায়। তবে শুধু বিষ্ণু মন্দিরে নয়, প্রেতশিলাতেও। কারণ অপঘাতে মৃত্যু? হ্যাঁ, অপঘাতে মৃত্যু। আমার বৃদ্ধা বড় পিসিমার পতনজনিত আঘাতে অপমৃত্যু। বলতে সংকোচ হচ্ছে, আপনাকে একটা অনুরোধ করব। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আমার এক নিকটাত্মীয়ের এমনই অপঘাতে মৃত্যু হয়েছে জানেন। তাই তাই আপনার কাছে আবেদন রাখছি, আপনার আত্মীয়র পাশাপাশি এই অনাত্মীয়া হতভাগিনী মেয়েটিরও যদি পিণ্ডদানের ব্যবস্থা করেন, তবে তবে তার অশান্ত আত্মা শান্তি পায়, মুক্তি পায়। আপনি তো গয়ায় এসেছেন সম্ভবত এই উদ্দেশ্যেই। তবে কেন নিজে? আমার উপায় নেই রুদ্রনীল বাবু। ও ও আমার বড় কাছের, বড় প্রিয়। বলতে পারেন আমরা প্রায় অভিন্ন আত্মা। তাই তাই আমার পক্ষে ওর পিণ্ডদান অসম্ভব। তাছাড়া সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার মুখটা বিভৎসভাবে পুড়ে গেছে। তাই আমি সাদা কাপড়ে এইভাবে ঢেকে রাখি আমার সর্বাঙ্গ। তাই বুঝেছি। আপনি নাম গোত্র বলুন, আমি লিখে নিচ্ছি। কথা দিলাম, নিষ্ঠার সঙ্গে এই কাজ আমি সম্পন্ন করব। অশেষ ধন্যবাদ আপনাকে। লিখে নিন, প্রমা মল্লিক, কাশ্যপ গোত্র। আরও একটা অনুরোধের বিড়ম্বনায় ফেলবো আপনাকে। ঠনঠনেতে প্রমার বাপের বাড়ি, 12 নম্বর বেচু চ্যাটার্জি স্ট্রিট। ওখানে ওর মা আর দিদি আছে। দয়া করে খবরটা পৌঁছে দেবেন। আর আর জানি বেশি চাওয়া হয়ে যাচ্ছে, তবু বলছি সম্ভব হলে একটু পাশে থাকবেন ওই শোকার্ত অসহায় মানুষ দুটোর। বেশ, ফোন নাম্বারটা? মনে নেই। আপনি যদি কষ্ট করে একবার ওদের বাড়ি গিয়ে। বেশ, যাব। ওর দিদির নাম রিমা মুখার্জি, নিবেদিতা স্কুলের শিক্ষিকা। সন্ধ্যের দিকে বাড়িতে পাবেন। তাই হবে। কিন্তু এই খবরটা তো আপনি নিজে ওদের। আপনার পিণ্ডদানের পরেই আমি দূর দেশে চলে যাব রুদ্রনীল বাবু। দূর দেশে, মানে
মানে যেতে আমাকে হবেই। তাই আপনার নামটা, মানে আমি ও বাড়িতে গিয়ে। আমার ডাকনাম টুনটুনি বললেই ওরা সবটা বুঝতে পারবে। আমি আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আসি তবে, আসি আসি। কথা শেষ করে নিমেষের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল সেই রহস্যময় মেয়েটি। বিধাতার কি নিদারুণ অভিশাপ! এমন মিষ্টি গলা যার, দুর্ঘটনায় আজ তার মুখ অগ্নিদগ্ধ, বিভৎস। যাই হোক, যথা নিয়মে সম্পন্ন হলো দুই বিদেহীর পারলৌকিক ক্রিয়াকর্ম। নির্ধারিত দিনেই কলকাতায় ফিরলাম আমি, আর পরদিনই জয়েন করলাম আমার কাগজের অফিসে। আর সেদিনের সন্ধ্যেতেই পূর্ব প্রতিশ্রুতি মতো আমি উপস্থিত হলাম 12 নম্বর বেচু চ্যাটার্জি স্ট্রিটের সেই বাড়িতে। বাজালাম কলিং বেল। বেল বাজতেই দরজা খুলে দিল এক সুন্দরী তরুণী যুবতী। বিস্ময় মিশ্রিত কণ্ঠে আমাকে প্রশ্ন করলো, আপনাকে তো ঠিক মানে আমাকে আপনি চিনবেন না? আমি রুদ্রনীল সেন। আসলে একটা কথা আপনাদের জানানোর জন্য আমাকে আসতে হয়েছে। বিষয়টা আপনাদেরই একান্ত পারিবারিক। পারিবারিক? ঠিক বুঝলাম না। আসুন, আপনি ভেতরে আসুন, বসুন প্লিজ। হ্যাঁ, এবার বলুন, কি বলতে এসেছেন? হ্যাঁ, বলছি। আমার বড় পিসিমার সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনাজনিত মৃত্যুর পর পুরোহিত মশাইয়ের নির্দেশে আমি গয়ায় গিয়েছিলাম প্রেতশিলায় পিণ্ডদানের জন্য। আর সেখানেই আশ্চর্য, মেয়েটি আমাদেরই নিকট আত্মীয় বলেছে। আচ্ছা, তাকে দেখতে কেমন? বয়স, নাম? সুমিষ্ট কণ্ঠস্বর শুনে অতীতে বেশ সুন্দরী ছিলেন বলেই মনে হয়। অতীতে বলছেন কেন? অতীতে বলছে এই কারণে, বর্তমানে তার মুখ থেকে সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা। ভয়াবহ দুর্ঘটনায় তার শরীর নাকি আগুনে ঝলসে গিয়েছিল, তাই আর কাউকে মুখ দেখান না। ফলে তার চেহারা, বয়স কোনো কিছুই আমার পক্ষে অনুমান করা সম্ভব হয়নি রিমা দেবী। তার নাম? ভালো নাম তো বলেননি, বলেছিলেন ডাকনাম টুনটুনি। আর এটুকু বললেই আপনি নাকি সবটা বুঝতে পারবেন। বুঝতে আমি সবটাই পেরেছি রুদ্রনীল বাবু, কিন্তু এও সম্ভব? আমার অগ্নিদগ্ধা মৃত বোন প্রেতশিলায় আপনি সত্যচার পিণ্ডদান করে এসেছেন, তারই ডাকনাম টুনটুনি? কি বলছেন? ঠিকই বলছি, ঠিকই বলছি। আজ থেকে ঠিক 1 মাস 11 দিন আগে প্রমাকে পুড়িয়ে মারা হয়েছে। সবটাই বলছি আপনাকে। 1 মিনিট অপেক্ষা করুন, মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। সন্তান হারিয়ে দুঃসহ মানসিক অবস্থা একবার দেখে আসি। একটু চা খান, ফ্লাস্কেই রাখা ছিল। সন্ধে থেকে রাত পর্যন্ত এই চাটুকুই আমাদের খাদ্য, আমাদের পানীয়। জীবন ধারণের জন্য দুপুরে 2টো সেদ্ধ ভাত ফুটিয়ে খাই, গলা দিয়ে কিছু নামে না,
অর্ধেক দিন স্কুলে যেতে পারি না মানসিক অবসাদে। হ্যাঁ, যা বলছিলাম, প্রমা আমার ছোট বোন, খুব নরম মনের মেয়ে ছিল, আর প্রচন্ড অবুঝ, অভিমানী, ইমোশনাল। দুর্ভাগ্যক্রমে পাড়ার এক জঘন্যতম ছেলের পাল্লায় পড়ল। ছেলেটি মাস্তান, তোলাবাজ, ওয়াগন ব্রেকার, কিন্তু রুলিং পার্টির হাত আছে ওর মাথার উপর। মা আর আমি সহস্রবার সতর্ক করেছি ওকে, শেষ পর্যন্ত এও বলেছি এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু যুক্তিহীন বিশ্বাসে, প্রেমে অন্ধ হয়ে ও একটা কথাই বলতো, ও ভালো হয়ে যাবে রে দিদি। আমাকে ছুঁয়ে প্রবীর কথা দিয়েছে, সমস্ত খারাপ কাজ থেকে ও সরিয়ে নেবে নিজেকে। তারপর একদিন কাউকে কিচ্ছু না জানিয়ে ঘর ছাড়ল প্রভা। স্কুল থেকে ফিরে টেবিলের উপর পেলাম ওর এক চিলতে কাগজে লেখা ছোট্ট একটা চিঠি। ওকে ছেড়ে আমি বাঁচব না রে দিদি। ওকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাই চলে যেতে বাধ্য হচ্ছি তোদের ছেড়ে। জানি এ বিয়ে তোরা মেনে নিবি না। মাকে বলিস তার অবাধ্য সন্তানকে যেন ক্ষমা করেন। কিন্তু অবধারিতভাবেই ওর ঘোর কাটল, ভুল ভাঙল 6টা মাসের মধ্যেই। তখন ও দলিত ফনা নাগিনীর মতোই উন্মত্ত, দিশাহারা। বিয়ের পর সেই প্রথম আর সেই শেষবারের জন্য ফোন করেছিল আমাকে। দিদি দিদি, আমি চরম ভুল করেছি রে দিদি। বড্ড ঠকে গেছি। ওর সব অপরাধ তবুও বা ক্ষমা হয়, কিন্তু কাল যা জেনেছি, পাশের ঘরে ফিস করে ফোন করছিল। আমি ওর জন্য চা নিয়ে যাচ্ছিলাম। আমি সবটা শুনে ফেলেছি দিদি, সবটা শুনে ফেলেছি। কি শুনেছিস? ও মুম্বাই আর দুবাইতে মেয়ে পাচার করে। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড় চক্র আছে ওদের। রাতে প্রচন্ড মদ খেয়ে ঘুমিয়ে পড়ার পর আমি ওর মোবাইল থেকে বেশ কিছু মেসেজ, ভয়েস ক্লিপ আর পাচারকারীদের ফোন নাম্বার নিয়ে নিয়েছি আমার সেলফোনে। দিদি, আমি কালই লোকাল থানায় যাব। ওর কদর্য মুখোশ আমি টেনে খুলে দেব দিদি, টেনে খুলে দেব। তারপর সেই কাল আর এলো না ওর জীবনে। কোনোভাবে সবটা বুঝে গিয়েছিল ওই নরপিশাচ, আর তারই পরিণতিতে মর্মান্তিকভাবে মরতে হলো ওকে। অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সর্বশক্তি দিয়ে তৎপর হলাম আমি। আমারই এক ক্লাসমেট লালবাজারে ক্রাইম ডিপার্টমেন্টের বড় অফিসার। ছেলেবেলার এক বান্ধবী আছে এবিপি আনন্দতে। ফলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশ প্রশাসন আর প্রেস মিডিয়া। বিপদ বুঝে পার্টিও সরে গেল অপরাধীর পাশ থেকে। বিচার হলো দ্রুত গতিতে, ওপর মহলের চাপে, আশ্চর্য তৎপরতায়। যাবজ্জীবন কারাদণ্ড হলো ওই নরকের কীটের। তারপরই নিজের অশান্ত আত্মাকে চিরশান্তি দিতে আপনার সাহায্য প্রার্থী হয়েছে প্রভা, আমার টুনটুনি। সত্যি আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। মাঝে মাঝে বড় একা লাগে, বড্ড অসহায়, অসুস্থ, প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া বৃদ্ধা মা। এছাড়া তো আর কোনো অন্তরঙ্গ পরিজন নেই আমার।
হয়তো প্রাণপণে টেনে নিয়ে যাওয়া আমার এই জীবন তরিটা মাঝ নদীতেই ডুবে যাবে। প্রমাণ মতো হয়তো আমিও। না, এমন ভাবে আপনি ভাববেন না। আমি আছি আপনার পাশে, আপনাদের পাশে। প্রমাজির সংযোগ সূত্র বড় আশ্চর্য অলৌকিক ভাবে রচনা করে দিয়ে গেছে। কথা দিলাম তা ছিন্ন হবে না কোনোদিন। রুদ্রনীল বাবু, হ্যাঁ রিমা, I'll be always with you forever. I promise. কি বলছেন? এরপর থেকে ও বাড়িতে নিত্য শুরু হলো আমার যাতায়াত, বাল্য অন্তরঙ্গতা। আর এর 2 মাস পরেই সেরিব্রাল অ্যাটাকে চির বিদায় নিলেন রিমার হতভাগিনী মা। মুক্তি পেলেন দুঃসহ সন্তান শোক থেকে। এবার রিমা আরো একা হয়ে গেল। শূন্য বাড়ি, ফাঁকা ঘর যেন অহরহ গিলতে আসে ওকে। কাতর ভাবে বলল একদিন, আমি আর পারছি না রুদ্র। নিদারুণ নির্জনতায় একটা রাতও ঘুমোতে পারি না আমি। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। রিমা, না রিমা, তুমি পাগল হবে না। রিমা, তুমি সম্পূর্ণভাবে আমার হবে। রুদ্র, হ্যাঁ রিমা, এই কাজ পাগল ছন্ন ছাড়া মানুষটা আর তার বৃদ্ধা মার সব ভার তুমি নাও আমার খরণী হয়ে এসে। রুদ্র, রিমা, এই কথাটা এত বিপর্যয়ের মধ্যে আমিও যে মুখ ফুটে বলতে পারছিলাম না। প্লিজ ম্যারি মি, প্লিজ। বাজলো আমাদের সেই শুভ মিলনের সানাই। আর এমনি ভাবেই নিবিড় বিষাদের অতলান্ত শূন্যতা আর দীর্ঘশ্বাসের পটভূমিতেই সৃষ্টি হলো এক নতুন সম্পর্কের, নব দাম্পত্যের। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল।